ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে একটা কথা বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরের সরকারে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকব না, প্রধান উপদেষ্টা। এটা একটা চমৎকার সিদ্ধান্ত। এরকম বোধ বা বিবেচনা বা বলবো যে বিবেক অনেকেরই থাকে না। সবাই সুবিধা নিতেই থাকে একেবারে শেষ পর্যন্ত। দেয় না ওই যে বিচারপতি খায়রুল হক, যার জন্য আজকে শেখ হাসিনা মায়া কান্না করলো, হাত কড়া পরায় নিছে, সেই প্রধান বিচারপতি অবসরের পরে আবার আইন কমিশনে যে চেয়ারম্যান নিযুক্ত ছিল এবং বোধহয় সরকার মানে 5ই আগস্টের পরে তারপরে সে ছাড়ছে, মনে করছে যে এখন তো আর থাকা যাবে না। কতখানি দেখেন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছে, এইটার পরে আইন কমিশনের চেয়ারম্যান হয় কেউ? ওই যে বোধটা নাই, লোভ মানুষকে কিভাবে তাড়িত করে। এবং এই লোভের বশবর্তী হয়ে আজকে যে সেই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করে বা বাতিল করার একটা সুযোগ তৈরি করে দিল, দানবের হাতে দিয়ে দিল। হ্যাঁ, সেই দানব কি করলো, একেবারে ওই রায় পেয়ে খুশিতে মানে বাকবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, হ্যাঁ, নাচতে লাগলো যে আর তো ক্ষমতা ছাড়া লাগবে না। হ্যাঁ, আজকে ক্ষমতা যদি স্বাভাবিকভাবে পরিবর্তন হইতো, আজকে তো হয়তো দিল্লিতে যে পালায় থাকতে হতো না, লজ্জাজনক ভাবে দিল্লিতে বসে আছে। ইউনূস সরকারকেও আসতে হইতো না, স্বাভাবিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরকার যাইতো আর আসতো। একবার ওই 1/11 আসলো এই পরিস্থিতির কারণে, সেজন্য অবশ্য আমি বিএনপিকে দায়ী করব। বিএনপি ওই কে এম হাসানের বয়স বাড়ানোর ওই ঘটনাগুলি যদি না ঘটাইতো, স্বাভাবিক নিয়মে যদি নির্বাচনটা হয়ে যেত, কি হতো? পরাজিত হতো, তারপরের বার আবার ক্ষমতা আসতে পারতো। তার মানে 2006 যেটা নাও যদি আসতো, তাহলে 14 তো না, 12তে, 2012তে আবার নির্বাচন হইতো, 5 বছর পর ক্ষমতা আসতে পারতো। তারাও সেই ভুলটা করছে। আর শেখ হাসিনা তো এসে বলছে যে বাইরে পাইছি তো, এবং বিএনপি তো একটা ভালো বুদ্ধি করছিল, ওই বুদ্ধিটাকে একদম চূড়ান্ত করার জন্য একেবারে তত্ত্বাবধায়ক সরকারের জবাই করে দিল। এখন সেই শেখ হাসিনা মুখ দিয়ে আবার বলে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চাই, ইউনূস সরকারের পদত্যাগ চাই। বাপরে, এখন কেয়ারটেকার সরকার চাই, কারণ উনি এখন ক্ষমতায় নেই। আমি অনেক আগে বলছিলাম যে এই আওয়ামী লীগকে একদিন কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার চাইতে হবে। ঠিক আজকে তাই মিলল, কারণ সে কেয়ারটেকার সরকার ছাড়া বা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া স্বাভাবিক নিয়মে আমাদের এখানে আসতে পারবে না। কারণ আমাদের প্রশাসন, পুলিশ সবসময় যে সরকার ক্ষমতায় থাকে তার ডিরেকশনটা শুনে। তো দলীয় সরকার থাকলে দলীয় সরকারের ইনস্ট্রাকশন, নির্বাচন কমিশন কি করবে? তা তো সে তো নির্ভরশীল হলো প্রশাসন এবং পুলিশের উপর। যাক, অন্য কথা বললাম, ইউনূস সাহেবের এই কথায় আসি যে ঠিক আগের কথাই পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করেছিলেন আগামী ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ফের সেই বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দিলেন তিনি। এমনকি নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসবে সেখানে নির্বাচিত কিংবা নিযুক্ত কোনো ভূমিকাতেই তাকে দেখা যাবে না। আমি ভাবছিলাম বোধহয় বিএনপি আসলে তাকে বিশেষ দূত করবে, মানে একেবারে খুবই ভালো মর্যাদা দিয়ে, যিনি দেশের জন্য কাজ করবেন। তো এখন দেখা যাচ্ছে যে না, তাহলে তিনি একটা বেনিফিশিয়ারি হইতে পারে। অনেকে বলতে পারে ও আচ্ছা, মানে বিএনপিকে জিতায় আনার বিনিময়ে তিনি মানে এই কি বলে এই সুবিধাটা ভোগ করতেছে। সম্ভবত এইটা বুঝে তিনি আর সেটাও তিনি নেবেন না। এর আগেও বিভিন্ন দেশ সফরে গিয়ে দ্রুত নির্বাচিত সরকার হাতে বাংলাদেশের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা বলেছিলেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার লেখা একটি নিবন্ধ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যম দেসারাট নিউজ। সেখানে সরকারের আগামী পরিকল্পনা, অনুষ্ঠিতব্য নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান এবং সংস্কার সহ সার্বিক মানে বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা নিবন্ধে বলেন, আমার সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে। আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে, যারা প্রবাসে আছেন তারাও।
এটি একটি বড় কাজ, তবে আমরা এই কাজটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলছেন, আমি স্পষ্ট করেছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকব না। এটাই হচ্ছে খুবই চমৎকার একটা ঘোষণা। এইটা অনেকের জন্য একটা শিক্ষা। যারা ক্ষমতায় থাকলে ক্ষমতা ছাড়তে চান না, তাদের জন্য একটা ভালো বার্তা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।